ঈদের মাংসের রেসিপি কম বেশি সবাই আপলোড করে দিয়েছে, কিন্তু আমারই একটু দেরি হয়ে গেল। তার একটা কারণও আছে। ভিডিওটা করতে করতে আমি এত বেশি লং করে ফেলেছিলাম যে আমার মোবাইলের স্পেসটাই কমে গিয়েছিল। আর আপনারা সবাই জানেন এডিট করার পরে যে এক্সপোর্টটা করব সেটার জন্য বেশ অনেকটা জায়গা লাগে। যাই হোক, ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর আজকে রান্না করব গরুর গোশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো এখানে যে কয় কেজি পরিমাণের গরুর গোশ আছে আমি জানি না, 7-8 কেজির উপরে হবে হয়তো। যাই হোক, গোশগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে গোশগুলো একদম পানি ছাড়া ধুয়ে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেছেন বেশ অনেক কিন্তু গোশ। দেখা যায় ঈদের দিন আমরা বেশি করে একটু রান্না করে ফেলি। দেখা যায় যে এই মুহূর্তেও খাওয়া হয়, মেহমান আসলে তখনও খাওয়া হয়, আবার হচ্ছে বক্সে করে ফ্রিজে রাখা হয়। যাই হোক, এই তো এক পাতিল ভরে মাংস রান্না করতেছি আজকে। আর এখন হচ্ছে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। যেহেতু আনুমানিক এখানে মাংস 7-8 কেজির মতো, তো এখানে হয়তো 5-6 কাপের মতো পেঁয়াজ কুচানো দিচ্ছি। এখানে পেঁয়াজটা একদম চিকন হতে হবে এর কোনো মানে নাই। এখানে প্রায় আমি 8.5 থেকে 9 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। দেন তারপরে হচ্ছে রসুন বাটাও আমি এরকম পরিমাণে দিয়েছি, 8-9 টেবিল চামচ পরিমাণে। যেহেতু আমার গোশের পরিমাণটা আমি জানি না, সেই জন্য আমি সঠিক পরিমাণে বলি নাই। কারণ যে কোনো গোশই ধরেন যদি 1 কেজি হয় তাহলে সেক্ষেত্রে 1 টেবিল চামচ মশলা এমনিই যায়। তো এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়াও আমি 9 টেবিল চামচের মতো নিয়েছি, যেহেতু গরুর গোশ একটু বেশি মশলা দিলে দেখা যায় ভালোই লাগে খেতে। আর ধনিয়া গুঁড়াও আমি 10 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, কারণ দেখা যায় যে বললাম যে বেশি গোশ রান্না করলে একটু মশলাটা থাকলেও পরে ভালো লাগে খেতে। তো আমি এই মশলাগুলাই দিব। আর দিব হচ্ছে মরিচের গুঁড়া। এক্সট্রা আর কোনো মশলাই আমি এখানে অ্যাড করি না, কারণ কোরবানির মাংসটা দেখা যায় এমনিই টেস্ট হয়। আমি আলাদা কোনো মশলা দিই না, জাস্ট নর্মাল যে মশলাগুলো থাকে আমরা রেগুলার রান্না করি মাংস, সেই মশলাগুলোই দিই শুধু। এই তো এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু গোশ বেশি, সেই পরিমাণ বুঝে দিবেন। যদি মশলাটা কম মনে হয় তাহলে প্রথমবারই মশলাটা দিয়ে দিবেন, তাহলে আর মশলার গন্ধটা আসবে না পরে। এরপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। লবণও আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু গোশ ততটুকু পরিমাণে লবণ দিয়ে নেবেন। এই তো আমি প্রথমে একটু কমই দিয়ে দিয়েছি, তারপরে লাগলে আমি আবারও দিব। এরপরে দিয়ে দিলাম তেল। যেহেতু গরুর গোশে বেশ অনেকটা তেল থাকে, তারপরেও আমি এইখানে 1/2 লিটারের একটু কম তেল দিয়েছি। দেওয়ার পরে আবারও মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। পেঁয়াজ সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটাও দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। যেহেতু আমি কুচানো পেঁয়াজটা বেশি দিয়েছি, এই জন্য পেঁয়াজ বাটাটা একটু কম দিয়েছি। গোশটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বেশ অনেকটা টাইম ধরে, এতক্ষণ দেখানো সম্ভব না। আর এখানে প্রায় 10-12টা এলাচি দিয়ে দিয়েছি, 10-12টা লং দিয়েছি, তেজপাতা দিয়েছি 15টার মতো প্রায়। আর দারচিনি তো দিয়েছি 2টা বড় বড় স্টিক। আর আমরা হচ্ছে গরম মশলা একটু কম খাই, এই জন্য এতগুলো মাংসের মধ্যে গরম মশলা একটু কমই দিলাম। আরও বেশি দেওয়া যায়, বাট আমরা কম দিই গরম মশলা। যাই হোক, তারপরে গোশটা বসিয়ে দিয়েছি চুলায়। দেওয়ার পরে একটু পর একটু নেড়ে দিব, যাতে করে নিচের গোশগুলো উপরে ওঠে আর উপরেরগুলো নিচে যায়, তাহলে খুব সুন্দরভাবে হবে আর কি গোশটা। আর এই মাংসটা মাখাইতে আমার অনেক বেশি ভালো লাগে। দেখা যায় যে অনেকগুলো মাংস একসাথে মাখাইতে হয়, যদিও হাতটা কেটে যায়, তারপরেও তো খুব ভালোভাবে মাখানো যায়। যাই হোক, গোশটা বসিয়ে দিয়েছি। আর এইখানে আমার যে আগের যে ঢাকনাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগতেছে সেই জন্য। তো যাই হোক, গোশটা যখন বলক উঠে আসছে, তারপর আমি আবারও নাড়তেছি। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই, পানি দিলে কিন্তু গোশটা পুরা একদম পানি দিয়ে ভরে যাবে। যাই হোক, এটাতে এমনিতেই পানি উঠে যায়, যেহেতু টাটকা মাংসটা আর কি, সেই জন্য। এই তো বেশ অনেকক্ষণ রাখার পরে আমি অনবরত নাড়তেই থাকতেছি, কিছুক্ষণ পর নিচে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে। পানি দিই নাই, তাতেই এত পানি। যদি পানি দিতাম তাহলে কি হইতো বলেন তো। যাই হোক, এখন হচ্ছে এই পর্যায়ে আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি। তোকির বাবার আবার খুব পছন্দ আস্ত রসুন, তো এই জন্য বেশি করে আস্ত রসুন দিয়ে দিচ্ছি।
দেন তারপরে আবার ঢাকা দিলাম, দিয়ে আবার একটু নেড়ে আবার কিছুক্ষণ রেখে দিব। এভাবে করে গোশটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই গোশটা কিন্তু একদম পানি শুকিয়ে তারপরে হচ্ছে মানে কষিয়ে আবার পানি দেওয়া এরকম করে রান্না করতে হয় না, একবারে যে পানিটা ওঠে এটা দিয়ে রান্না হয়ে যায় আর এটাই ঝোল থেকে যায়। তো যাই হোক, আমার গোশটা কিন্তু হয়ে গিয়েছে মোটামুটি, এখন আমি নামিয়ে নিয়েছি। দেখেন, তো এটা ছিল হচ্ছে তার পরের দিন। এখন হচ্ছে আমরা মানে সকালবেলার জন্য গোশটা নিয়ে নিচ্ছি। তো দেখেন রাত্রেবেলা মানে কতগুলো গোশ ছিল, তারপরেও কিন্তু কমে গেছে। অ্যাকচুয়ালি কমে নাই, গোশটা আর কি মানে যেহেতু মানে সিদ্ধ হয়েছে এই জন্য একটু কম দেখা যাচ্ছে, আসলে কিন্তু অনেক গোশ এখানে। যাই হোক, এখন বেড়ে নিচ্ছি আমাদের নাস্তার জন্য। ঈদের এই ব্লগটা অনেক দিন আগে থেকে শেয়ার করার প্ল্যান ছিল, বাট অনেক বেশি লং হওয়াতে আমি আর শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা আমাদের নাস্তা ছিল গরুর গোশ, আর মিষ্টির জন্য ছিল হচ্ছে জর্দা। এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতে প্রত্যেকবার ঈদে জর্দাটা হবে, আর সেই অনুযায়ী আমিও রান্না করি এখানে জর্দা। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।